আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত, করা হুঁশিয়ারি পুতিনের। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস। তারপর জানিয়ে দিব চীনের সস্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা বাজার কাঁপাবে। আরও জানিয়ে দিব যেভাবে যুদ্ধবিমান চুরি করে আরবের আকাশের দখল নেয় ইহুদিরা। এবং সর্বশেষ শিরোনাম, হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি পোপ লিও। ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত, কড়া হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ চায় রাশিয়া তার জন্য এখনই প্রস্তুত। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য প্রস্তাব যোগ করে ইউক্রেন সংঘাত সমাধানের চেষ্টাকে নস্যাৎ করছে। তারই ধারাবাহিকতায় মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না, কিন্তু যদি ইউরোপ শুরু করতে চায় তবে আমরা এখনই প্রস্তুত। তিনি আরও বলেন, তাদের কোনো শান্তিপূর্ণ এজেন্ডা নেই, তারা যুদ্ধের পক্ষেই রয়েছে। পুতিন দাবি করেন, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, যুদ্ধের অবসানে ট্রাম্পের সাম্প্রতিক পরিকল্পনায় ইউরোপের নতুন প্রস্তাব শুধুমাত্র একটি উদ্দেশ্যেই, পুরো শান্তি প্রক্রিয়াটিকে সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত করা। এবং তারা এমন সব প্রস্তাব আনছে যেগুলো রাশিয়া মেনে নেবে না বলে তারাও জানে। এদিকে ক্রেমলিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের লক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটানো। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্রেমলিনে বৈঠকটি স্থায়িত্ব ছিল 4 ঘণ্টারও বেশি। বৈঠকের শুরুতেই উইটকফ ও কুশনারকে পুতিন বলেন, আপনাদের পেয়ে আমি খুবই খুশি। জবাবে উইটকফ বলেন, এটি একটি চমৎকার শহর। পরে দুজনের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্টের 2 সহযোগী কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ। স্থানীয় সময় মঙ্গলবার 2 ডিসেম্বর ক্রেমলিনে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একটি বৈঠকের আগে পুতিন এসব কথা বলেন। প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। গত রোববার 30 নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিপরীতে ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভের নেতৃত্বাধীন একটি দল। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাব পাশ হয়েছে। মঙ্গলবার 2 ডিসেম্বর সাধারণ পরিষদে ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত প্রস্তাবটি পাশ হয়। খবর আনাদোলু হিলেন্সির। যৌথভাবে খসড়া প্রস্তাবটি উত্থাপন করে জিবুতি, জর্ডান, মরিতানিয়া, কাতার, সেনেগাল ও ফিলিস্তিন। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে 151টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে মাত্র 11টি ভোট। 11টি দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবে ফিলিস্তিনের প্রশ্নে জাতিসংঘের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। সেই সঙ্গে 1967 সালের ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইসরায়েলকে বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানানো হয়। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ বুধবার 3 ডিসেম্বর গাজা শহরের জেইতুন এলাকায় ইয়েলো লাইনের বাইরে ইসরায়েলি সেনার গুলিতে 2 শিশু নিহত হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70,117 জনে, যার বেশিরভাগই নারী ও শিশু। মোট আহত হয়েছেন 1,70,999 জন। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে হামলা চলছে। বুধবার পশ্চিম তীরের উত্তরাঞ্চলের তুবাস শহর ও জেনিনের দক্ষিণে অবস্থিত কাবাতিয়ায় ইসরায়েলি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, মার্কিন নির্মিত অ্যাপাচি হেলিকপ্টারগুলো তুবাসের ওপর একাধিক রাউন্ড গুলি ছোড়ে এবং পুরো সন্ধ্যা জুড়ে গুলির শব্দ শোনা যায়। লক্ষ্যবস্তু এলাকাগুলোর নাম এখনও জানা যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত 2 বছরে অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে 1085 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আটক করেছে আরও হাজার হাজার ফিলিস্তিনি। চীনের সস্তা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশ্ব প্রতিরক্ষা বাজার কাঁপাবে। চীনের মহাকাশ সংস্থা লিংকং তিয়ানশিং সম্প্রতি নতুন হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। এটি বিশ্ব প্রতিরক্ষা বাজারকে নতুন সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। YKJ-1000 নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 7 গুণ বেশি গতিতে ম্যাক 7-এ ছুটতে সক্ষম এবং এটি 1300 কিলোমিটার বা 800 মাইল দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে ক্ষেপণাস্ত্রটি সবচেয়ে নজরকাড়া দিক হল এর নির্মাণশৈলী এবং দাম। প্রচলিত সামরিক উপকরণের বদলে এতে তাপ সহনশীল আবরণে ফেনাযুক্ত কনক্রিটের মতো সাধারণ উপাদান ব্যবহার করা হয়েছে। এর ফলে চীনের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একে সিমেন্ট কোটেড মিসাইল বা সিমেন্টে মোড়া ক্ষেপণাস্ত্র নামে ডাকতে শুরু করেছেন। অনলাইনে প্রচারিত স্লাইড অনুযায়ী সফল কমব্যাট ট্রায়ালের পর ক্ষেপণাস্ত্রটি ইতিমধ্যেই ব্যাপক উৎপাদন করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রটির ইউনিট প্রতি দাম প্রায় 7 লাখ ইউয়ান বা 99,000 মার্কিন ডলার। এটি একটি টেসলা মডেল এক্স গাড়ির দামের কাছাকাছি। তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের এসএমএস্ট্রো X6 ইন্টারসেপ্টরের দাম $4.1 মিলিয়ন এবং একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম $12 থেকে $15 মিলিয়ন।
তাইওয়ানের কিনতে আগ্রহী লকহিড মার্টিনের প্যাট্রিয়ট প্যাক-3 ক্ষেপণাস্ত্রের দামও ইউনিট প্রতি ৩.৭ থেকে ৪.২ মিলিয়ন ডলারের মধ্যে। সামরিক ভাষ্যকার ওয়েই ডংজু রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেছেন, আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে এই ক্ষেপণাস্ত্রটি প্রবেশ করলে দারুণ প্রতিযোগিতা শুরু হবে। এই সস্তা অথচ শক্তিশালী অস্ত্রটি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্যের ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। যেভাবে যুদ্ধবিমান চুরি করে আরবের আকাশের দখল নেয় ইহুদিরা, এ যেন কোনো জনপ্রিয় হলিউড চলচ্চিত্র বা ওয়েব সিরিজের চিত্রনাট্য, যেখানে শত্রু দেশের অত্যাধুনিক লড়াকু জেট চুরি করে পালাবে এক দুঃসাহসী গুপ্তচর। কিন্তু কোনো কল্পকাহিনী নয়। গত শতাব্দীর ৬০-এর দশকে জীবন বাজি রেখে এমনই এক রুদ্ধশ্বাস অভিযান চালায় ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ, যা আরব দুনিয়ার যাবতীয় হিসাব নিকাশ পাল্টে দিয়েছিল। ঘটনার ১ বছরের মাথায় বিখ্যাত ৬ দিনের যুদ্ধে ত্রিমুখী জোটকে হেলায় হারিয়ে দিতে তাই কোনো সমস্যা হয়নি ইসরায়েলের। ইহুদিদের ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন ডায়মন্ড। ১৯৬৩ সালের মাঝামাঝি সময়ে যা শুরু করে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ। এতে সাফল্য আসে ১৯৬৬ সালের ১৬ই অগস্ট। ইরাকি বিমান বাহিনী থেকে সাবেক সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার তৈরি মিগ-21 লড়াকু জেট উড়িয়ে নিজেদের ঘাঁটিতে নিয়ে আসে তারা। এই চুরিতে তেল আবিবের পাশাপাশি সুবিধা পেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোর তৈরি যুদ্ধ বিমানটির শক্তি এবং দুর্বলতা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি হস্তগত করে ওয়াশিংটন। ১৯৫৯ সালে সাবেক সোভিয়েত বিমান বাহিনীতে সামিল হয় মিগ-21 লড়াকু জেট। কর্মজীবনের গোড়াতেই ভিয়েতনাম যুদ্ধে শক্তি প্রদর্শন করে মস্কোর ওই ব্রহ্মাস্ত্র। এর সঙ্গে আকাশের লড়াইয়ে মার্কিন যুদ্ধ বিমানগুলো এঁটে উঠতে পারেনি। ফলে অস্ত্রের বাজারে হু করে বাড়তে থাকে মিগ-21-এর কদর। ১৯৬১-৬২ সালের মধ্যেই ক্রেমলিনের সাধের জেটটি আমদানি করে ফেলে একাধিক উপসাগরীয় আরব দেশ। ফলে প্রমাদ গণে ইসরায়েল। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোকে মিগ-21 সরবরাহের নেপথ্যে তৎকালীন সোভিয়েত নেতৃত্ব ছিল অন্য ছক। ওই সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়ে সোভিয়েত। ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন প্রভাব কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রেমলিন। এর জন্য যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ইহুদিদের বিপদ বাড়াতে বিন্দুমাত্র দেরি করেনি তারা। ছক কষেই আরব দুনিয়াতে তার অস্ত্র বিক্রি করতে থাকেন সোভিয়েত নেতৃত্ব, যে তালিকায় ছিল মিগ-21 জেটও। মস্কোর এই বিপজ্জনক নীতি আঁচ করে নিতে ইহুদিদের বেশি সময় লাগেনি। ততদিনে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী তৈরি করে ফেলেছে ইসরায়েল। ফলে লড়াইয়ের গোড়াতেই শত্রুর আকাশ দখল করে ফেলার চাবিকাঠি ছিল তাদের হাতে। সেই সুবিধা হারিয়ে ফেললে তেল আবিব যে অস্তিত্বের সংকটে পড়বে তা বুঝতে অসুবিধা হয়নি তৎকালীন ইহুদি প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের। আর তাই গুপ্তচর বাহিনী মোসাদকে শত্রুর ঘরে শীত দিয়ে মিগ-21 চুরির নির্দেশ দেন তিনি। ওই সময় আরব দুনিয়া ২টি দেশের বিমান বাহিনীর বহরে ছিল মিগ-21। তার মধ্যে একটি হল ইসরায়েলের প্রতিবেশী মিশর। আর তাই সোভিয়েত জেটটিকে চুরি করতে প্রথমে পিরামিনের দেশকেই পাখি চোখ করে মোসাদ। এই কাজে দায়িত্ব জিন থমাস নামের এক এজেন্টকে দেয় ইহুদিদের গুপ্তচর বাহিনী। আদিভান্না নামে কায়রোর এক লড়াকু জেট পাইলটের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করে ফেলেন তিনি $১ লক্ষ ঘুষের বিনিময়। মিগ-21কে ইসরায়েলে উড়িয়ে নিয়ে যেতে রাজি হন আদিব। হিজবুল্লাহকে অস্ত্র ছেড়ে সংলাপে বসার পরামর্শ দিয়েছি, পোপ লিও। লেবানন সফরের সময় হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করে জাতীয় সংলাপে বসার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানানোর অনুরোধ করা হলেও সে ব্যাপারে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন তিনি। লেবাননের সফরের শেষ দিন গত মঙ্গলবার ২ ডিসেম্বর স্কাই নিউজ আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, ভ্যাটিকান সকল পক্ষকে সহিংসতা ত্যাগ করে সংলাপের টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তিনি আরও বলেন, চার্চ হিজবুল্লাহকে অস্ত্র রেখে সংলাপে যোগদানের প্রস্তাব দিয়েছে। পোপ বলেন, বৈরুতে তার রাজনৈতিক সভাগুলো মিডিয়া থেকে দূরে অনুষ্ঠিত হয়েছিল এবং অভ্যন্তরীণ ও আঞ্চলিক বিরোধগুলোর হ্রাস করার ওপর কেন্দ্রীভূত ছিল। তার লেবানন সফর শুরুর আগে হিজবুল্লাহর পাঠানো একটি চিঠি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পোপ জবাবে বলেন, আমি হিজবুল্লাহর চিঠি পর্যালোচনা করেছি এবং এ ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। গত শনিবার ২৯ নভেম্বর পোপ লিওকে একটি চিঠি পাঠায় হিজবুল্লাহ। তাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলার প্রকাশ্যে নিন্দা জানানোর আহ্বান জানায় গোষ্ঠীটি। চিঠিতে তারা বলেন, পোপের এই শুভ সফরকে সামনে রেখে আমরা আমাদের অবস্থান আরও স্পষ্ট করছি যে লেবাননের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের মূলনীতি। দেশের সেনাবাহিনী ও জনগণের পাশে দাঁড়িয়ে যে কোনো আগ্রাসন ও দখলদারের বিরুদ্ধে লড়াই আমাদের অঙ্গীকার। হিজবুল্লাহ বার্তায় উল্লেখ করা হয়, ইসরায়েল যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য। তারা আশা প্রকাশ করে যে পোপ লিও লেবাননের জনগণের ওপর অবিচার হামলার বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বলবেন। এর আগে এক বক্তব্যে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম পোপের সফরকে স্বাগত জানান। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি পোপের কাছে হস্তান্তরের জন্য সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা প্রকাশেও কোনো গোপনীয়তা থাকবে না।
তিনি আরও জানান তাদের পক্ষ থেকে 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি মেনে চলা হয়েছে, কিন্তু ইসরায়েল ধারাবাহিকভাবে লেবাননের ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে। শেখ কাসেম আশা প্রকাশ করেন এই গুরুত্বপূর্ণ সময়ে পোপের উপস্থিতি লেবাননের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি বলেন, আমরা দৃঢ় আশা করি তিনি লেবাননকে আগ্রাসন থেকে মুক্ত করতে এবং শান্তি স্থাপনে সহায়তা করবেন। 2024 সালের 27 নভেম্বর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলকে লেবাননের সব এলাকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে বলা হয়, কিন্তু এখনও 5টি স্থানে তাদের সেনা অবস্থান করছে, যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এরপর থেকে ইসরায়েল বারবার লেবাননের ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে সতর্ক করেছে লেবানন সরকার।